চলে আসলাম কক্সবাজার, তাও আবার আমার 6 মান্থ প্রেগনেন্সির এই অবস্থায়। ঘুরতে আমার বরাবরই বেশ ভালো লাগে, তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে যাব একটু ঘোরার জন্য। তো কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না, মনে হলো কক্সবাজারই যাই, কেননা সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। প্রেগনেন্সির প্রথম 3 মাসে তো একটু সেফে থাকা লাগে, তাই তখন কোথাও বের হইনি। এবারে ট্যুরে যাওয়ার জন্য বাবা মা সবাইকে এক প্রকার জোর করে রাজি করিয়েছি। শুরুতে তো কেউ রাজি ছিল না, কেননা আমি যেহেতু অসুস্থ, তো আমাকে সবাই বলছিল যে তুমি পারবে কিনা। কেননা এটা সমস্তটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করতেছে, যদি আমার শরীর ভালো থাকে, যদি আমি যেতে পারি তাহলে যাব। তো আমার তো আলহামদুলিল্লাহ এখন আমি এই 6 মান্থ অবস্থায় একদম ফিট আছি। তো ওই কারণে ভাবলাম যে আমার অনেক ঘুরতে যেতে ইচ্ছে করতেছে, একটু যাব, সমুদ্রের পাড়ে যাব। তো ওই কারণে হচ্ছে একদম সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ঢাকা থেকে কক্সবাজার যেতে যদিও ট্রেনে খুব বেশিটা সময় লাগে না, তারপরও দূর তো আর কম না। তো প্রেগনেন্সি অবস্থায় দেখি যে অনেকে দেশ বিদেশ ঘুরতে যাচ্ছে, অনেক নায়িকাকে দেখলাম যে এরকম অবস্থায় অনেকে ড্যান্স করে স্টেজে ওঠে। তো যাই হোক, ওগুলো তো আর করছি না বা ওগুলো পারাও সম্ভব না। আর আমার তো আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি না। তো এই কারণে হচ্ছে আমি একটু রিস্ক নিয়েছি। ডাক্তারের সাথে আমি কথা বলেছি যে আমি এখন চট্টগ্রাম বা সিলেট যেতে পারি কিনা, কেননা আমি এখানে আসার আগের দিনকার সমস্ত চেক আপ করিয়েছি, আলট্রা করিয়েছি, সব কিছু আলহামদুলিল্লাহ একদম ওকে। তো এই কারণে আসলাম ঘোরার জন্য। আমার এই প্রেগনেন্সি টাইমে এই ঘুরতে আসা নিয়ে ভাই, আমার আত্মীয় স্বজন সবাই তো খুবই টেনশনে, এবং অনেকে বকাবকি করছে যে এই সময় এরকম নদীর পাড়ে সমুদ্রের পাড়ে না যাওয়াই ভালো। এরকম অবস্থায় আমি ঘুরতে এসেছি, আমার মতো মনে হয় না এরকম কেউ করেছে এর আগে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। তো আজকে আমরা এমনি সাগর পাড় এসেছি, জাস্ট একটু হাঁটাহাঁটি করে চলে যাব। আজকে আমি ভিজবো না, তবে আমার ইচ্ছে আছে সমুদ্রে আমি নামবো, গোসল করবো। না হয় এখানে এত কষ্ট করে কেনই বা আসলাম বলেন। আমার আম্মু তো একদমই রাজি না, আমাকে নামতে দেবে না। তো তারপরও ম্যানেজ করে আমাকে নামতে হবে, কেননা আমার কাছে ভীষণ ভালো লাগে সমুদ্র। অনেকে বলে না পাহাড় নাকি সমুদ্র, আমার কাছে সমুদ্র হচ্ছে বেস্ট। আমি ভিজতে চাই নাই, কিন্তু হঠাৎ করেও অনেক দূর থেকে ঢেউ আসতেছে বুঝেছি, কিন্তু এত দূর যে আমার কাছে অব্দি চলে আসবে সেটা জানতাম না। তো একদম পুরোটা ভিজিয়ে দিয়ে গেছে, আমার পা বোরকা সব ভিজে গিয়েছে। যাই হোক, পায়ে আমার মোজা ছিল। এবারে আমাদের ট্রিপে ছিল আব্বু, আম্মু, বোন, আমি, আমার হাজবেন্ড, সাথে ছিল আমার ছেলে এবং আমাদের অনাগত সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি। আমি পাথরের উপর দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য। তো যাই হোক, অনেক দূর থেকে ঢেউ এসে আমাকে পুরো ভিজিয়ে দিয়ে যায়। আমি আজকে কোনোভাবে ভিজতে চাইনি, কিন্তু নিচের বোরকা, পায়ে মোজা, তারপরে সেলোয়ার সব ভিজে গিয়েছে। জীবনটা আমাদের খুবই ছোট, এই ছোট্ট জীবনে যতটুকু পারা যায় ভালো থাকার। মন যখন আমার খারাপ থাকে তখন আমার ঘুরতে বেশ ভালো লাগে, আমার ঘুরলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মন খারাপের সময় আরও একটা কাজ করে, সেটা হচ্ছে 1 কাপ চা বানিয়ে বসে পড়ে চিল মোড়ে তখন চা খাই, মন একদম ফ্রেশ হয়ে যায়। তো আমরা সমুদ্র পাড়ে হেঁটে গিয়েছিলাম টুপি কেনার জন্য, ক্যাপ সিস্টেমের যেগুলো আছে, তো এগুলো আমি দেখছিলাম, বাট আমি নেইনি। বাবু হওয়ার পরে ইনশাল্লাহ আমি আবারও যাব। অনেকে দেখি যে 1 মাস 2 মাসের বাচ্চা নিয়েও এখানে আসে, কিন্তু এরকম প্রেগনেন্সি টাইমে আমি এর আগে কখনো শুনি নাই বা দেখিও না যে কেউ ঘুরতে এসেছে। আমার হাজব্যান্ড তো শুরুতে একদমই রাজি ছিল না, সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছে, এই আর কি। একটু পর আমার খেয়াল নিচ্ছে, যত্ন নিচ্ছে, আমার কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করছে, কোথাও নিয়ে গেলে আমাকে বেশি হাঁটাচ্ছে না। তো একদিকে বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমি যে টাকা ইনকাম করি, হয়তো অনেকে মনে করতে পারেন হয়তো এগুলো সব জমিয়ে রাখি, বা যেহেতু মাসে আমার একটা ভালো অ্যামাউন্টের ইনকাম হয় আলহামদুলিল্লাহ, তো সেই দিক থেকে বিবেচনা করে আমি কখনো সব টাকা জমিয়ে রাখি না যে আমার মাসে মাসে আসছে আমি সেগুলো সব রেখে দিচ্ছি, যেহেতু টাকা ইনকাম করি ভালো থাকার জন্য। তো ওই যে যতটুকু চেষ্টা করি নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য করার। পরিবারের সবাইকে নিয়ে যে এখন চলে আসলাম ঘোরার জন্য, এটা আমার পক্ষ থেকে সবার জন্য 3-4 দিন একটা ট্রিপ দিচ্ছি। এই যে সময়গুলো চলে যাবে, বিশ্বাস করেন এগুলো আমি চাইলেও কখনো ফিরিয়ে আনতে পারবো না। এখন বাবা মা যতদিন আছে ততদিন তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। জীবনের হায়াত মৌতের কথা কখনো বলা যায় না, কে কখন আছে কে কখন থাকবো না। তাই যতটুকু থাকা যায় পরিবারের সাথে ভালো সময়টুকু কাটাতে চাই, এবং এগুলো মেমোরি করে ধরে রাখতে চাই। আপনারা আমার যে ভিডিও দেখেন, আমি বেশিরভাগই ভিডিও করে রাখি মেমোরি হিসেবে, কেননা যেগুলো আমরা দিন পার করছি এগুলো আমরা কখনো চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। এবার অনেক আপু আমাকে দেখে কমেন্টস করে যে আপু তুমি তো চাইলেই পরিবারের পাশে দাঁড়াতে পারছো, নিজের মন মতো কিছু করতে পারছো। দেখেন, এটা তো আর এমনি সম্ভব হয়নি। আমি আজ থেকে 4 বছর আগে কাজ করতেছি এই প্ল্যাটফর্মে। এবার যখন আমি ইউটিউবে কাজ শুরু করি, তা কাজ শুরু করার 3 মাস পর থেকে আমি ইনকাম করতে পারি, কেননা ডিজিটাল মার্কেটিং নিয়ে এর আগে আমি কাজ করেছি। তো আমার সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এখানে শুরু করার পর আমি সব নিয়ম জানি বলে খুব দ্রুত এখান থেকে আর্নিং করতে পারি। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার এই পর্যন্ত ইনকাম হচ্ছে। যারা আপনারা বলেন যে আপু তুমি চাইলেই করতে পারো, এবার আমি চাইলেই করতে পারি, আপনারা চাইলেও করতে পারেন অবশ্যই,
কেননা আমি যেভাবে কাজ করতেছি ভিডিও দিয়ে, তো আপনিও সেভাবে ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন। এবার অনেকে বলে আপু আমার তো ভালো লাইফস্টাইল নাই, আমি গ্রামে থাকি, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাকে জাঁকজমকপূর্ণ জীবনযাপন দেখাতে হবে ভিডিওতে, বিষয়টা কিন্তু এমন না। দেখেন আমার চ্যানেলের নামে কিন্তু মার্জিয়া সিম্পল লাইফস্টাইল। আমার এই সিম্পল লাইফে আমি যা যা করছি প্রতিনিয়ত রান্না বান্না বা যেটাই করছি আমি সেটাই ভিডিও আকারে দিচ্ছি। আপনার ভিডিওতে যেটা থাকুক না কেন সেটা যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবার আপনার একটা চ্যানেল যদি খোলাই না হয়, সেই চ্যানেল যদি আপনি ভালো ভালো ভিডিও দেন, সেটা জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল হলেও আপনার সেই ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না বা সেই ভিডিও থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না, কারণ আপনার চ্যানেলটা খোলাই হচ্ছে ভুল নিয়মে। প্রতিনিয়ত আমি এত চ্যানেল চেক দেখি যে অনেক দিন ধরে কাজ করতেছে, 5 মাস 6 মাস ধরে 200-300 ভিডিও দিয়ে দিচ্ছে, কিন্তু সেখান থেকে 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইমটি পূরণ করতে পারছে না, সেখানে ইনকাম তো দূরে থাক। এবার এরা কিন্তু কষ্ট করছে ঠিকই, ভালো ভালো ভিডিও দিচ্ছে ঠিকই, কিন্তু সেই ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না বা যারা সেই ভিডিও থেকে কেন ইনকাম করতে পারছে না, এটাই হচ্ছে মূল সমস্যা। আপনি যখন এই সমস্যার সমাধান করতে পারবেন তখন মাসে লাখ টাকা ইনকাম আপনিও করতে পারবেন। সন্ধ্যার পরে আমরা আমাদের রিসর্ট থেকে বের হয়েছি, এবার একটু খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব। এখানে তো সারাক্ষণ বসে থাকার জন্য আসিনি, ঘুরতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে, তো ওই কারণে রাত্রেবেলা যদিও বা একটু ঠান্ডা আছে, তো তারপরেও আমরা এখানে এসেছি হচ্ছে এখন চা খাওয়ার জন্য, তাও আবার মাটির ভাঁড়ে চা, যেটা আমার বরাবরই খেতে অনেক ভালো লাগে। মাটির ভাঁড়ের চা আমি এর আগেও কয়েকবার খেয়েছিলাম, তবে আমি দেখেছি ভিন্ন জায়গার ভিন্ন রকমের টেস্ট হয়, কারণ এখানে হচ্ছে ওনারা কয়েকটা মশলা ইউজ করে, তো এক একজন তো এক এক রকমের স্টাইলে বানায়, যার কারণে স্বাদও ডিফারেন্ট থাকে। এখানে আজকে আমরা নিয়েছিলাম মাটি পোড়া চা, মানে এখানের যে হাঁড়ি একটা থাকে ওটাকে ফার্স্টে অনেকক্ষণ জ্বালিয়ে নেয়, দেন হচ্ছে চায়ের ভিতরে ওইটাকে আবার ডুবিয়ে তারপরে সেটা হচ্ছে সার্ভ করে খাওয়ার জন্য। তো দেখলাম যে এটা চায়ের স্বাদ ডিফারেন্ট, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, এটার দামও তুলনামূলক বেশি। এরপরে ছিল হরলিক্স চা, ওটাও আমি খাইনি, বেশি স্পেশাল আমি যেখানে দেখেছি ওগুলো স্পেশাল করে বানায় ঠিকই, কিন্তু স্বাদে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। এখানে যে নর্মাল যে চাটা রয়েছে আমার কাছে সেটাই খেতে ভালো লাগে। আমরা তো সবাই মিলে খেয়েছিলাম এই পোড়া মাটির চাটা, তো ওটা আমাদের কারো কাছেরই কিন্তু তেমন একটা সুবিধার লাগেনি। তো যাই হোক, একেবারে যে খারাপ ছিল তাও কিন্তু না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। চাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।